দেশে একদিনে করোনা আক্রান্ত প্রায় 12,000। আবার কি দেশে কড়া লকডাউন? সম্ভাবনার কথা আমরা গতকাল থেকেই বলে আসছি। সুস্থতার হার বেশি, তবুও কি লকডাউন জরুরি? অনেকেই প্রশ্ন তুলছেন। আনলকে মানুষ বাইরে, ফের ঘরে ঢোকানো সম্ভব? করোনা রুখতে বিভ্রান্তি নাকি পরিকল্পনার অভাব? লকডাউন আনলকে কতটা অর্থনীতি, কতটা রাজনীতি? একবার দেখে নেওয়া যাক এক ঝলকে দেশে করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে, কিভাবে আক্রান্তের সংখ্যা বেড়েছে এ দেশে। 9 জুন 9,987, 10 জুন 9,985, 11 জুন 9,996, 12 জুন 10,956, 13 জুন 11,458, প্রায় 12,000। দেশে করোনায় মৃত 9 জুন 331, 10 জুন 279, 11 জুন 357, 12 জুন 396, 13 জুন 386। 24 ঘন্টায় এগুলি মৃতের সংখ্যা। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে, আমরা কিছুক্ষণ পরে আরো আপডেট দেব আপনাদের সামনে। রাজ্যে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, 9 জুন 372, 10 জুন 343, 440 11 জুন, 476 12 জুন, 454 13 জুন। রাজ্যে করোনায় মৃত 9 জুন 10, 10 জুন 17, 11 জুন 10, 12 জুন 9 জন মৃত, 13 জুন 12 জন মৃত। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ভাইরোলজিস্ট ডাক্তার অমিতাভ নন্দী, আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক ডাক্তার কুণাল সরকার, আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ শৈবাল বিশ্বাস এবং সমাজ বিজ্ঞানের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। আমি প্রথমেই ফেসবুক থেকে, আমাদের ফেসবুকে বেশ কিছু মন্তব্য এসেছে, সেই ফেসবুকের মন্তব্য আপনাদের সামনে তুলে ধরব। সৌম্যদীপ চক্রবর্তী তিনি লিখেছেন, সৌম্যদীপ চক্রবর্তীর বক্তব্য, টেস্ট বাড়ছে বলে কেস বাড়ছে, সুস্থ হচ্ছে স্বাভাবিকভাবে, অ্যাক্টিভের থেকেও সুস্থতা বাড়ছে লাফিয়ে লাফিয়ে, তাহলে কেন লকডাউন? অন্যদিকে দেবাশিস বিশ্বাস তিনি বলছেন, দিন আনা দিন খাওয়া। দেবাশিস বিশ্বাস তিনি ফেসবুকে লিখেছেন, দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য পরিকল্পনা করে তবেই লকডাউন হোক। চলে যাব আরো একজন ফেসবুকে যিনি লিখেছেন, সুমিত গঙ্গোপাধ্যায়, অ্যাক্টর। সুমিত গঙ্গোপাধ্যায় অ্যাক্টর, অভিনেতা, তিনি লিখেছেন, ধনী গরিব নির্বিশেষে সবার বাড়িতে খাবার পৌঁছে দিয়ে তবেই কারফিউ জারি করতে হবে। আমি প্রথমেই শৈবাল বিশ্বাস আপনার কাছে যাব। আমাদের দেশের যা অর্থনীতির পরিস্থিতি আমরা দেখলাম এই লকডাউনের পরিস্থিতিতে, আনলক হলো অর্থনীতিকে চাঙ্গা করার, কিছুটা চাঙ্গা করার উদ্দেশ্যে। লকডাউন করলে কি সত্যি আর খেতে পাবে মানুষ? এই প্রশ্নটাই উঠছে। খুবই মুশকিল। আপনি দেখুন, আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা দেখেন তাহলে আপনি বুঝবেন যে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বলছে ভারতীয় ইকোনমি 3.2% তারা কন্ট্রাক্ট করবে এবং গ্রোথ রেট হয়তো 1.2 থেকে 2.5। আমাদের রিজার্ভ ব্যাংকও কিন্তু খুব ভালো খবর শোনাচ্ছে না। তাদের মত হচ্ছে যে ইন্ডিয়া জিডিপি গ্রোথ খুব ফল করতে পারে, হয়তো নেগেটিভও যেতে পারে। তাই যদি হয় তাহলে আবার যদি আমরা জোরদার লকডাউন করি তাহলে আবার সাপ্লাই চেনটা বন্ধ হয়ে যাবে, ডিমান্ড যেটুকু অ্যারাইজ করছিল সেটাও বন্ধ হবে এবং তার সাথে সাথে যেটা বেরোবে ডিমান্ড সাপ্লাই কোনোটাও না থাকার জন্যে ইকোনমি আবার থমকে দাঁড়াবে, আরও লোকের চাকরি যাবে, আরও ইকোনমি খুব কঠিন পথে চলে যেতে পারে। সেই জন্য কমপ্লিট লকডাউন করা খুব ডিফিকাল্ট হবে ভারতের জন্য। আচ্ছা, তাহলে আমি ডাক্তার নন্দী আপনার কাছে যাব। যেভাবে আমরা লকডাউন করেছি, তারপরে আনলক করেছি, এখন যা অর্থনীতির অবস্থা, যা শৈবাল বিশ্বাস বললেন, তাতে লকডাউন আবারও করা খুবই কঠিন এবং তাতে দেশের পরিস্থিতি অনেক খারাপ হতে পারে। তাহলে সংক্রমণ ঠেকাবো কিভাবে যেভাবে বাড়ছে? দেখুন, আমরা তো গত কয়েক মাস লকডাউনে ছিলাম, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মাত্রার লকডাউন, এগুলো আমরা দেখে এসেছি।
আমার মনে হয় যে আমরা মানুষদের কাছে বারবার, আমি এবং আমার সঙ্গে যারা অতিথি রয়েছেন, স্ক্রিনে যাদের দর্শক দেখতে পাচ্ছেন, আমাদের বহু জায়গায় দেখেছেন, প্রায় প্রতিটি চ্যানেলে কাউকে না কাউকে কোনো না কোনো সময় দেখছেন। আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে যে এতদিন হয়ে গেল, আজকে 4 মাসের ওপর হয়ে গেল আমরা এই অবস্থা দিয়ে চলছি, লকডাউন করে লকডাউন উঠেও গেল, তাহলে আবার লকডাউনের কথা ভাবছি কেন? আমরা সংক্রমণ বাড়ছে কেন? আমরা কি লকডাউন করার সময় কোনো টার্গেট বেঁধে দিয়েছিলাম যে আমরা এই সময়ের মধ্যে এটা অ্যাচিভ করব? আমরা কি কোনো মাইলস্টোন করেছিলাম যে প্রতিটা মাইলস্টোনে এসে আমরা পেছন ফিরে দেখব, যাচাই করে দেখব আমরা কতটা পথ এসেছি, কিভাবে এসেছি, কোথায় ভুলভ্রান্তি হয়েছে? এবং লকডাউন তোলা মানে কি আমরা সবকিছু হয়ে গেছে, আমাদের আমরা পেয়ে গেছি, যা কিছু কাম্য ছিল সব পেয়ে গেছি? তা তো নয়, কোনোটাই হয়নি। এবার আমাদের তাহলে দেখতে হবে কেন আজকে, কেন আবার লকডাউনের কথা ভাবা হচ্ছে না? সংক্রমণ বাড়ছে, সংক্রমণ বাড়ছে কেন? এখানে অনেকগুলো দিক আছে। আমার কাছে, আমি বিশ্বনাথ বাবুর সঙ্গেও আলোচনা করেছি পার্সোনালি, ডক্টর সরকার, কুণাল সরকারও আমি ভেবেছিলাম, কিন্তু আমি করে উঠতে পারিনি সময়ের অভাবে, যে আমরা সবাই মিলে আজকে একটা বার্তা দিতে চাই যারা দর্শক, সমাজে, মানুষের কাছে, প্রশাসন তথা সবাই, যে কোনো মহল, ডাক্তার হন, বিজ্ঞানী হন, প্রত্যেকের কাছে আজকে আমরা এইখানের, আমার মনে হয়েছে এই এতবার এসে কিছু ফল হয়নি আমাদের, সেই জন্য আমরা একটা প্ল্যান করছি যে কিভাবে করা যায়। তাহলে অ্যাসেসমেন্ট, কারণটা কি? ঠিক, আমি আসবো ডাক্তার নন্দী, আপনার কাছে আসবো। কারণটা কি? অবশ্যই এটা তোলা থাক, আর কিছুক্ষণ পরে আপনার মতো একজন ভাইরোলজিস্ট, অভিজ্ঞ ভাইরোলজিস্ট, তার কাছ থেকেই শুনবেন দর্শক কারণটা কি। কারণ একটা কি এটা হতে পারে, আমি বিশ্বনাথ দা আপনার কাছে যাব, যারা বাজারে শারীরিক দূরত্ব বজায় রাখার কোনো বালাই রাখছেন না, যারা মাস্ক পরতেও অনীহা এই মুহূর্তে, তাদের মধ্যেই অনেকে বলছেন লকডাউন আবার হোক। এটা কি দ্বিচারিতা, এবং সেই দ্বিচারিতার জন্যই আজকে সংক্রমণের আশঙ্কা বেশি? সব সময় যে মানুষের দোষ এরকম নয়, রাষ্ট্রেরও দোষ আছে কিনা সেটা দেখতে হবে, কিন্তু এখানে দ্বিচারিতার প্রশ্নটা আসছে কিনা, সমাজবিজ্ঞানে কি বলে? দেখো অয়ন, যে আলোচনাটা আমি দেখছিলাম, একটা খুব পরিষ্কার করে তোমাকে বলতে চাই যে আমাদের রাষ্ট্র গঠন আগে হয়েছে, সমাজ তারপরে প্রতিষ্ঠিত হয়েছে। ফলে নাগরিক জীবনের যে দায়িত্ব কর্তব্য সেইগুলো কিন্তু সেইভাবে আমরা সচেতন নই। যেভাবে পশ্চিমী সমাজ পরিণত, তার নাগরিকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে তারা সচেতন, সেই অর্থে কিন্তু আমাদের নাগরিক সমাজ অনেক পরে প্রতিষ্ঠিত হয়েছে, আগে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। ফলে নাগরিকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে নাগরিকরা কিন্তু পরিচিত নন। অথচ ওই নাগরিকরা যখন বাড়িতে বসে টেলিভিশন দেখছে তোমার, তখন তারা দেখছে হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে, প্রতিদিন কয়েক হাজার লোকের আক্রান্ত সংবাদ যখন সে পাচ্ছে, কয়েকশো মানুষ যখন মৃত্যু সংবাদ ভারতবর্ষে পাচ্ছে, তার নিজের কলকাতা শহরের মৃত্যু সংবাদ বা আক্রান্তের সংবাদ শুনছে, তখন সে কিন্তু নিজেই আতঙ্কিত হয়ে তখন সে মনে করছে, মানুষ হিসাবে মনে করছে যে লকডাউনটা আরো বাড়ানো উচিত। অথচ সেই মানুষটা যেহেতু নাগরিক দায়িত্ব কর্তব্য পালন অতীতেও সেইভাবে হয়তো সে করেনি, ফলে সে অনেক ক্ষেত্রে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে না। ফলে একটা দ্বিচারিতা কিন্তু তার মধ্যে থেকে যাচ্ছে। মানুষ হিসেবে বাঁচতে চাওয়ার তাগিদে সে লকডাউন বাড়ুক সেটা যেমন চাইছে, কিন্তু নাগরিক, সুনাগরিক হিসাবে কিন্তু নিজেই সেই দায়িত্বটা কিন্তু পালন করছে। একেবারেই বিশ্বনাথ দা, সেখান থেকে বিষয়টা হচ্ছে যে আবারও আমাদের সামনেই উঠে এলো সেই নাগরিক তাদের কর্তব্য পালন করছেন না। চিকেন, মাটন, মাছ বেশ জমিয়ে কষিয়ে রান্না, রবিবারের মেনুতে এগুলো না পেলেই কান্না। আর তাই রোববার সকাল সকাল যেন বাজার অভিযান, সংক্রমণ বাড়ুক, কিন্তু করোনা নিয়ে যেন মাথা ব্যথাই নেই। না আছে মুখে মাস্ক, না সামাজিক দূরত্ব বিধি বাড়ার বালাই। রবিবার মানে থলে ভর্তি বাজার চাই চাই। গনগনে রোদ উঠুক, আকাশ ভেঙে বৃষ্টি পড়ুক,
তুমুল ঝড় হোক, করোনা থাকুক, সংক্রমণ বাড়ুক, যা খুশি হয়ে যাক, রবিবার মনটা খালি বাজার বাজার। বাজার না গেলেই মুখ বেজার। এই ধারণা যে ভুল নয়, সে ছবি আবার ধরা পড়ল নিউজ 18 বাংলার ক্যামেরায়। প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে ভারতে, রাজ্যেও করোনা ভাবাচ্ছে, তারপরেও হুঁশ নেই। হাতিবাগান বাজারে গিয়ে দেখা গেল সামাজিক দূরত্ববিধি মানছেন না তেমন কেউ। গা ঘেঁষে সবাই বাজারে ভিড় করেছেন। নির্দিষ্ট আলুর দোকানে দেখা যাচ্ছে একসাথে 4-5 জন গুতগুতি করে কে সবার আগে ভালো মাপের সবজিটা তুলবে তাই নিয়ে গুতগাতা চলছে। রোজ বাজার করি, হ্যাঁ ভিড়টা তো এখন প্রচন্ড বেড়ে গেছে। নিয়ম কানুন কেউ কিছুই মানছে না, অবাড়িত দাঁড় হয়ে গেছে। ना सारा मार्केट एक साथ खोल दिए हैं तो लोग को जो जरूरत होगा वो तो आएंगे ही। डर तो है बट सामान चाहिए तो आना पड़ता है। পরের গন্তব্য শোভা বাজার মার্কেট। সেখানেও সুরক্ষা বিধি শিখে কেউ বলছেন সুরক্ষা বিধি মানতেই হবে, কিন্তু তারই মাস্ক ঝুলছে গলায়। আতঙ্ক তো একটা বটেই সরকার থেকে যে সোশ্যাল ডিস্টেন্স মানার জন্য, তো সেটা তো মানা তো হচ্ছেই না, উপরন্তু আরো বেশি করে গায়ে গায়ে চলে আসছে। হঠাৎ দরকার হয়েছে রবিবার দিন একটু বাজার করতে এসেছি। যেহেতু মার্কেটের ভেতরে ক্রেতাদের চলাচলের পথটা একেবারেই সরু, মাত্র 2 ফুট রাস্তা, এই 2 ফুট ঘিঞ্জি রাস্তার জন্য বাড়তি অজুহাত পাচ্ছেন ক্রেতারা। মানিকতলা বাজারেও ঠিক থেকে ভিড়। একজন প্রায় আরেকজনের ঘাড়ে উঠে মাছ মাংস কিনছেন, মাস্কও মুখে নেই, কানে ঝুলছে। করোনা নিয়ে কোনো সতর্কতাই নেই, আর সেই ছবিটাই বারবার উঠে এলো। প্রচার সত্ত্বেও হুঁশ নেই। গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে বাজারহাট করছেন, অনেকের মুখেই আবার দেখা যাচ্ছে না মাস্ক। ফলে সরকারিভাবে এত প্রচারের পরেও অসচেতনতার ছবিটা আজও সেই একই। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। আমি ডাক্তার সরকার আপনার কাছে জানতে চাইবো যে আমি ফেসবুকে যারা লিখেছেন, একজন লিখেছেন খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি বললাম যে টেস্ট বাড়ছে বলে কেস বাড়ছে, সুস্থ হচ্ছে স্বাভাবিকভাবে, অ্যাক্টিভেট থেকেও সুস্থের সংখ্যা হার অনেক বেশি, 49%-ও বেশি, তাহলে আর লকডাউন কেন? আপনি কি মনে করেন দ্বিতীয় দফায় আরেকবার কড়া লকডাউন প্রয়োজন? অয়ন, ব্যাপারটা হলো যে দেখো, আমাদের যদি বাজারে যদি থলি ভর্তি করে মানুষ বাজার না করেন তাহলে তো অর্থনীতিবিদরা খুশি হবেন না, তাহলে তো মার্কেটের ডিমান্ড হবে না, অর্থনীতির চাকা চলবে না। এখন প্রত্যেকটা জিনিসকেই আমাদের একটা সেন্স অফ ব্যালেন্স নিয়ে করতে হবে। প্রশ্নের উত্তরে বলি যে আমরা যে আজকে লড়াইটা করছিলাম, যে একটা ইনফেকশনকে একটা মাত্রার মধ্যে রাখতে, যে প্রায় 70-69 দিন ব্যাপী যে লকডাউন ইত্যাদি হলো, তার নানান রকম মাইলস্টোন ছিল। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টার্গেট, এটা স্যারও নিশ্চয়ই একমত হবেন, ছিল যে আমরা ইনফেকশন এবং আমাদের অসুস্থতার ঝুটঝামেলাটাকে এমন একটা এক্সটেন্টের মধ্যে রাখবো যেটার সঙ্গে আমাদের এই অপুষ্টিতে ভোগে যে হেলথ কেয়ার, আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, যার মধ্যে প্রচুর ফাঁক ফোকর, যেই স্বাস্থ্য ব্যবস্থা সেখানে কুলিয়ে উঠতে পারবে। এখন প্রথমেই চ্যালেঞ্জ হলো, আজকে সেই 3,08,000-9,000-এর থেকেও সব থেকে বেশি ক্রিটিক্যাল ফিগার হলো যে আহমেদাবাদ হোক, মুম্বাই হোক, দিল্লি হোক, চেন্নাই হোক, যেখানেই এই ঢেউটা আছড়ে পড়ছে, সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা হাঁকপাক করছে। আমরা হাসপাতালে জায়গা দিয়ে উঠতে পারছি না। সুতরাং দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মাইলস্টোন। আর মানুষকে, তাদের মধ্যে যে ল্যাক অফ কনসেপশন বা বিভ্রান্তি আছে, মানুষের বিভ্রান্তির মধ্যে আমাদের জাতীয় বিভ্রান্তি আছে। আমরা ভেবেছিলাম ভারতবর্ষের করোনা আক্রান্ত হবে, ভাইরাস কোনো দেশ জানে না, ভাইরাস জনগোষ্ঠী জানে। সেই জন্যে ভাইরাস একটা যেন তীর্থযাত্রীর মতো, সে একটার পর একটা জায়গায় যাচ্ছে। সুতরাং আমাদের লকডাউন, সেটা আংশিক ব্যর্থ বলি বা আংশিক সফল বলি, সেটা এই কারণেই হয়েছে বিকজ অফ দ্য টাইম অ্যান্ড প্লেস প্রবলেম। একেবারে এখানে স্বাস্থ্যের কথা যেটা বললেন, আমি একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একবার দেখাবো যে ভারতের পরিস্থিতিটা কি, কেন আজকে লকডাউনের কথা আবারও উঠছে, আমরা কেন বলছি সম্ভাবনার কথা, সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো যে কি কি হলো কালকে থেকে। যে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বৈঠক করেছেন,
স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, প্রধানমন্ত্রী বৈঠক করেছেন পরিস্থিতি বিবেচনা পর্যালোচনা করার জন্যই। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাতে চাই যে ভারতের দেশে করোনা আক্রান্ত প্রায় 12,000, দেশে করোনা আক্রান্ত প্রায় 12,000 এবং এই পরিস্থিতিতেই স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা কি উঠছে প্রশ্ন। এই যে পরিস্থিতি সেটা কি জরুরি অবস্থা বলা যায়? এখনো অবশ্য বলা হয়নি। মহারাষ্ট্রে করোনা আক্রান্ত 1,01,000 এর বেশি, তামিলনাড়ুতে করোনা আক্রান্ত 40,698, দিল্লিতে করোনা আক্রান্ত আমরা যদি দেখি তাহলে 36,824। অন্যদিকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে আস্তে আস্তে দেশে সুস্থতার হার যদিও 49.94%, এটাকেই ঢাল করতে চাইছেন অনেকেই, কিন্তু সংক্রমণটা যেভাবে বাড়ছে তাতে সুস্থতাকে আমরা ঢাল করতে পারি কিনা। শনিবার স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেন মোদি এবং তারপরে দেখা যাচ্ছে যে দিল্লি সরকারের ভাবনা হচ্ছে তাঁবু খাটিয়ে 10,000 শয্যার অস্থায়ী হাসপাতালের, অর্থাৎ কুণাল সরকার যেটা বলছিলেন যে নেই বেড। আমি এই অবস্থায় আমি বিশ্বনাথ বাবু আপনার কাছে যাব, বিশ্বনাথ দা আপনার কাছে যাব, যে রাষ্ট্রের কথা বলা হচ্ছে অর্থাৎ যে বিভ্রান্তির কথা বলা হচ্ছে, আমি যে প্রশ্নটা আপনাকে এর পরে করতে চাইনি কিন্তু তারপরে করতে চেয়েছিলাম কিন্তু এখন করতে হচ্ছে, রাষ্ট্র যখন বিভ্রান্তিতে ভোগে তখন মানুষও অনেকটা শিথিল হয়ে যায় কিনা, মানুষও শিথিল হয়ে যায় কিনা, অর্থাৎ মানুষও সতর্কতা সচেতনতার দিক থেকে শিথিল হয়ে যায় কিনা। ঠিক এই যে কথাটা আমি তোমায় বলছিলাম, আমাদের রাষ্ট্র আগে তারপরে নাগরিক সমাজ, অর্থাৎ ব্রিটিশরা এসে রাষ্ট্রটা গঠন করেছে এবং রাষ্ট্র ধীরে ধীরে এই 70 বছর ধরে আমাদের নাগরিক সমাজ ধীরে ধীরে বিকশিত হচ্ছে। ফলে রাষ্ট্র যদি কোনো ভুল করে অয়ন, তার কিন্তু প্রভাবটা সরাসরি সমাজ জীবনে পড়ে। এই যে লকডাউন নিয়ে রাষ্ট্র বিভিন্ন সময় সিদ্ধান্ত নিতে ভুল করেছে, যেমন একটা উদাহরণ দিই যে আমরা বিদেশ থেকে বাইরে লোক এনেছি, আমাদের বহু মানুষ বিদেশ থেকে এসছেন লকডাউনের আগে, অথচ আমরা পরিযায়ী শ্রমিক নিয়ে সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা শুরুতে আমাদের প্রধানমন্ত্রী বললেন যে পরিযায়ী শ্রমিকরা যে রাজ্যে কাজ করে সেখানেই তারা থাকবেন এবং সেখানেই রেশন ব্যবস্থা সেই রাজ্য সরকার দায়িত্ব নিয়ে করবেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই আবার সিদ্ধান্তটা বদল করা হলো, বলা হলো যে না, পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরানো হবে এবং কিভাবে ফেরানো হবে, কেমন করে ফেরানো হবে, এই সিদ্ধান্তহীনতায় সবসময় রাষ্ট্র ভুগেছে। যেমন টেস্টিং নিয়ে তুমি যদি দেখো যে টেস্টিং এর যে কিটগুলো চীনের থেকে এসেছিল সেগুলোকে পরীক্ষার ঠিক না করে আমরা কার্যকারী করে দিলাম, বা কোভিডের মৃত্যুকে কেন্দ্র করে যে সমস্যা, মানে মৃত্যুর প্রকৃতি নিয়ে যে সমস্যা, ফলে প্রত্যেকটা ক্ষেত্রে কি কেন্দ্রীয় সরকারকে রাজ্য স্তরে তুমি যদি দেখো একটা সিদ্ধান্তহীনতা, একটা সিদ্ধান্ত না হয়েছে কয়েকদিন পরে আবার চেঞ্জ হয়েছে। তুমি যদি মানে সোশ্যাল ডিস্টেন্সিং নর্মসগুলো যদি দেখো, একসময় মাস্ক পরাটা বাধ্যতামূলক ছিল না, পরে মাস্ক পরাটাকে এখন বাধ্যতামূলক করেছি, শুরু থেকে কেন করতে পারলাম না আমরা? ফলে প্রতিনিয়ত আমরা সিদ্ধান্ত হয় বদলেছি, পাল্টেছি, পরিকল্পনার অভাব, বিভ্রান্তি, এই সমস্তই উঠে আসছে। যেহেতু রাষ্ট্রের উপর অনেকটাই নির্ভর আমরা, সামাজিক সচেতনতা সেইভাবে না থাকার জন্য, ফলে সমাজে যারা ব্যক্তি আছেন তারা তাদের মতন করে সিদ্ধান্ত নিয়েছেন। এবং একেবারে আমরা দেখাবো সাধারণ মানুষ কি বলছেন। আমরা কলকাতার একটা অংশের মানুষের মন্তব্য আপনাদের সামনে তুলে ধরবো এবং তারপর শৈবাল বিশ্বাসের কাছে যাব, একটা ছোট্ট বিরতি নেব মাঝখানে, সঙ্গে থাকুন। এত ভিড় হচ্ছে আমাদের মন্দিরে, পুলিশ ডাকতে হলো, এত ভিড় হয়ে গেল, কি দরকার? আমি তো যাইনি। তোমার যদি ঠাকুরের দর্শন করার আছে ভিতর দিয়ে করো না। লোক সমাগম যত কম, মানে একটা দূরত্ব বজায় থাকবে ততই ভালো। মন্দিরে তো দূরত্ব থাকে, মানে বেশ ভালো রকমই বেশ লোকজনের ভিড় টিড় হয়, লোকে নমস্কার করবে না, এটা একটা ধর্মীয় স্থান। ফের লকডাউন নিয়ে সাধারণ মানুষ কি বলছেন, ফেসবুকে আমরা বেশ কিছু মন্তব্য পেয়েছি, তার মধ্যে কিছু মন্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। যেমন সৌরভ নাগ লিখেছেন, লকডাউনের আগে মানুষের অন্ন সংস্থানের প্রয়োজন, সবাই খুব চিন্তায় অবশ্যই এই অর্থনৈতিক দিকটিতে। অন্যদিকে স্পন্দন গায়েন লিখছেন, আবার লকডাউন হলে মানুষ আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। আবার প্রিয়াঙ্কা দাস লিখছেন, কোনোভাবেই লকডাউন সম্ভব নয়, মানুষ করোনাতে না মরলেও আর্থিক কষ্টে মরে যাবে। আমি শৈবাল বাবু আপনার কাছে জানতে চাইবো যে আমাদের রাষ্ট্রের পক্ষে কি
তো ধরুন এমন জায়গায় স্পাইক হলো যে বাধ্য হচ্ছে লকডাউন করতে, কারণ সংক্রমণ যাতে না ছড়ায়। অন্যদিকে আমাদের পরীক্ষা অনেকটাই তৈরি হয়ে গেছে, এখন আমরা দিনে প্রায় 1.5 লক্ষেরও বেশি পরীক্ষা করতে পারছি। আমাদের রাষ্ট্রের কি ক্ষমতা আছে যে 135 কোটি মানুষকে 1 মাস খাওয়াতে পারবে? মনে হয় না, কারণ আপনি যদি দেখেন যে প্যাকেজগুলো দেওয়া হয়েছিল সেখানে বেশিরভাগ লোন সংক্রান্ত ছিল, ডাইরেক্ট স্টিমুলাস খুব কম ছিল। তো গভর্নমেন্টের হাতে যে বিরাট টাকা আছে সব মানুষকে খাওয়াতে পারবে তা নয়। আর ফিসকালে যদি খুব বেশি স্লিপেজ হয় তাহলে অনেক রেটিং এজেন্সি আছে বিদেশি যারা চোখ রাঙাচ্ছে আমাদের দিকে তাকিয়ে। একেবারে। তো এটা খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন। এবার একটা কথা বলতেই হয় এখানে, যে রাষ্ট্রের যে কর্তব্য রয়েছে সেটা হচ্ছে কন্টেনমেন্ট জোনগুলোকে খুব স্ট্রিক্টলি সিল করতে হবে এবং ইকোনমিকে নিজের মতো চলতে দিতে হবে। অর্থনীতি মানে এই নয় যে মানুষ আগে নয়, আমার মতে মানুষ প্রথমে। মানুষ যদি মারা যায়, অর্থনীতি যদি তাদের পড়ে যায়, কোনো মানে হয় না, মানুষকে বাঁচাতেই হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানুষও মারা যাচ্ছে আর অর্থনীতি তো মানুষ খেতে পাবে না, দুটোই ডাবল হয়ে যাবে, তাহলে খুব মুশকিল। রাষ্ট্রের এখানে একটা ব্যালেন্স ক্রিয়েট করতেই হবে এবং মানুষকে, রাষ্ট্রকে সাহায্য করতে হবে। এইখানে প্রশ্ন ডক্টর নন্দী, এই ব্যালেন্স ক্রিয়েটটা কিভাবে হবে? কারণ সংক্রমণ তো হু হু করে বাড়ছে, অর্থনীতিও পড়ছে, তাহলে সংক্রমণ বাড়ছে কেন? আমরা লকডাউন করেছি, সমস্ত কিছু করেছি, এখন পরীক্ষাও হচ্ছে। সংক্রমণের যে কারণটা আপনি প্রথমে বলার চেষ্টা করেছিলেন, আমি সেইটা জানার চেষ্টা করব। দেখো অয়ন, দুটো দিক আছে, একটা হচ্ছে রাষ্ট্রীয় দিক আর একটা হচ্ছে সামাজিক দিক, এবং দুটো ইন্টারডিপেন্ডেন্ট এবং ইন্টার রিলেটেড। আজকে যা পরিস্থিতি দাঁড়িয়েছে এর পেছনে যদি আমায় 1, 2, 3, 4 করে উদাহরণ দিতে হয় কি কি কারণ হতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে যে সঠিকভাবে অসুখটাকে এরা কেউ বোঝেনি, সঠিক মূল্যায়ন হয়নি। যে জ্ঞানটা দরকার ছিল সেই জ্ঞানটা নেওয়ার কিন্তু সময় ছিল। আমরা পৃথিবীর অন্যান্য দেশের পরে এখানে ভারতবর্ষে হয়েছে। ওই 1-2 মাসে যেখানে যা ফাইন্ডিংস হয়েছে সেগুলোকে যদি ঠিক মতো খতিয়ে দেখে সিরিয়াসলি সেগুলোকে করে সেখান থেকে আমাদের দেশে এলে কি হবে, আগাম সেই প্রিপেয়ারনেস। এর আগের দিনই ডাক্তার কুণাল সরকার তিনি অভিযোগ করেছিলেন যে কেন্দ্রের যে কমিটি, সেই কমিটির মধ্যে একজন ভাইরোলজিস্টও নেই, মহামারী বিশেষজ্ঞও নেই। একদম ঠিক কথা। মানে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে এই যে বলছি আজকে বেড়েছে, এর মাঝে সমাজকে কি আমরা তৈরি করেছি? আমরা না করেছি। হসপিটাল, যেমন ধরো আমি প্রথম আজকে সেই জানুয়ারি মাসে কোনো একটা চ্যানেলে বলেছিলাম আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ইন্ট্যাক্ট রাখতে হবে। একটা কোভিড এসে গেল, সারা দেশ একেবারে মুষড়ে পড়ে গেল, মুখ থুবড়ে পড়ে গেল। আমাদের তো চ্যালেঞ্জ সেইখানে ছিল, দেশটাকে সচল রেখে কোভিডের মোকাবিলা করা এবং লক্ষ্য স্থির করা যে আমরা সেই জায়গায় পৌঁছবো যেখানে আমরা, হ্যাঁ, প্রথম দিকে একটা যাকে বলে প্রাথমিক ধাক্কা লাগার ফলে কিছু সমস্যা হয়, তারপরে তো আমরা শিখে গেলাম। এইখানে আমাদের দরকার ছিল ইমিডিয়েটলি একটা সায়েন্টিস্টদের, দেশে বিভিন্ন জায়গায় সায়েন্টিস্টদের বলে দাও তোমরা কাজ শুরু করে দাও, আমাদেরকে খবর দাও এগুলো তোমরা কি রেজাল্ট পাচ্ছ, এবং উই উইল আইডেন্টিফাই দি প্রায়োরিটি এরিয়াস। সে সায়েন্টিস্ট তারা প্রায়োরিটি এরিয়া ঠিক করে দেবে, ঠিক করে নিয়ে সেখানে সেভাবে রিসার্চ হবে। আইসিএমআর যে অর্গানাইজেশন যারা এগুলোকে ফান্ডিং করে, আমাদের আরো ফান্ডিং এজেন্সিজ আছে, ডিপার্টমেন্ট অফ সায়েন্স। আপনাকে একটু বিরত করছি, এই সময় আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গ সরকারের, রাজ্য সরকারের মেডিকেল বুলেটিন জারি হয়েছে এবং দেখা যাচ্ছে যে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 389 আক্রান্তের সংখ্যা, মৃত্যু গত 24 ঘন্টায় 12 জন, অর্থাৎ 389 জন গত 24 ঘন্টায় এ রাজ্যে আক্রান্ত এবং 12 জনের মৃত্যু হয়েছে। 475 জন মৃতের সংখ্যা। আমরা মৃত্যু যদি দেখি তাহলে আপনাদেরকে জানাই যে ইতিমধ্যেই কলকাতায় 1 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়, অন্যদিকে দক্ষিণ 24 পরগনায় 1 জনের মৃত্যু হয়েছে,
উত্তর 24 পরগনায় একজনের মৃত্যু হয়েছে, হাওড়াতে একজনের মৃত্যু হয়েছে, মাফ করবেন, কলকাতায় 6 জনের মৃত্যু হয়েছে। কলকাতা কিন্তু মৃতের সংখ্যায় সবসময় এগিয়ে থাকছে। কলকাতায় 6 জনের মৃত্যু, 389 গত 24 ঘন্টায় রাজ্যে আক্রান্ত। একবার দেখে নেওয়া যাক দিল্লিতে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বৈঠকে বসেছিলেন দিল্লির পরিস্থিতি কি সেইটা পর্যবেক্ষণ করতে। আমরা লকডাউনের কথা বলছি, কিন্তু সেখানে আবার লকডাউনের কথা বলা হয়নি, বলা হয়েছে 3 গুণ পরীক্ষা, ঘরে ঘরে সমীক্ষা, বাধ্যতামূলক আরোগ্য সেতু অ্যাপ, রাজধানীতে করোনা ঠেকাতে একের পর এক দাওয়াই ঘোষণা করলেন অমিত শাহ। দেখুন। দেশের করোনা মানচিত্রে 3 নম্বরে দিল্লি, মোট আক্রান্তের সংখ্যা 40,000 ছুঁই, মৃত প্রায় 1300। শনিবারই নতুন করে 2000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। রাজধানীর করোনা পরিস্থিতি নিয়ে রবিবার বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপরাজ্যপাল অনিল বৈজাল। বৈঠকে করোনা মোকাবিলায় একের পর এক দাওয়াই দেন শাহ। ঠিক হয়েছে, আগামী 2 দিনের মধ্যে করোনা পরীক্ষার সংখ্যা দ্বিগুণ বাড়ানো হবে। 6 দিনে 3 গুণ করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজধানীর কন্টেইনমেন্ট জোনগুলিতে ঘরে ঘরে সমীক্ষা চালানো হবে। কন্টেইনমেন্ট জোনের প্রতিটি ভোট কেন্দ্রে করোনা পরীক্ষার ব্যবস্থা হবে। কন্টেইনমেন্ট জোনগুলির বাসিন্দাদের আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক। দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজধানীর হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড়। পরিস্থিতি মোকাবিলায় দিল্লির স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে বাড়তি জোর দিতে চায় কেন্দ্র। এই লক্ষ্যে করোনা চিকিৎসায় দিল্লিকে 500 রেল কোচ দেবে কেন্দ্র। 500 রেল কোচে 8000 বেডের ব্যবস্থা থাকবে। দিল্লিকে অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটর সহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করবে কেন্দ্র। খরচে বেসরকারি হাসপাতালের 60% বেডের ব্যবস্থাও করা হবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই দিল্লিতে 5 জন অতিরিক্ত আইএএস অফিসার পাঠিয়েছে কেন্দ্র। এবার চিকিৎসা সরঞ্জাম দিয়েও কেজরি সরকারের পাশে দাঁড়াচ্ছে মোদী সরকার। নিউজ 18 বাংলা। ডাক্তার সরকার, এই যে সাহায্য এবং যে ঘোষণাগুলো করা হলো আপনি শুনলেন কিছুক্ষণের মধ্যে এক ঝলকে, আপনি কি মনে করেন পর্যাপ্ত? দেখো, পর্যাপ্ত কি পর্যাপ্ত নয় সেটা বলার, কিন্তু এই অ্যানাউন্সমেন্টগুলোর মধ্যে সব থেকে সিগনিফিক্যান্ট অ্যানাউন্সমেন্টটা হলো যে গত প্রায় 7-10 দিন ধরে দিল্লি সরকার অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে তারা মোটামুটি একটা প্রায় ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলেন, কারণ তাদের টেস্টিং কমে আসছিল। দিল্লি উইথ আ হাই রেট অফ ইনফেকশন, তাদের একটা হাই রেট অফ টেস্টিং ছিল। এখন টেস্টিংয়ের ব্যাপারে বলি যে ভারতবর্ষ লকডাউনের মধ্যে আমাদের টার্গেট ছিল যে সেই সময়ের মধ্যে আমরা প্রায় 1.5-2 কোটি টেস্ট করব। আমরা আলটিমেটলি 20 লক্ষের কাছাকাছি পৌঁছতে পেরেছিলাম। এখন যে আমরা দিনে 1.5 লক্ষ টেস্ট করছি, এই সময় আমাদের ন্যাশনাল টার্গেট হবার কথা 5 থেকে 7.5 লক্ষ টেস্ট। একটা ভুল ধারণা আমাদের সবাইয়ের মধ্যে আছে। এই চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে এতই যখন ইনফেকশন হয়ে গেছে আর টেস্ট করে কি হবে, যারা এসিমটোম্যাটিক তারা নিজে নিজেই ভালো হয়ে যাবে। এর থেকে ভুল ধারণা আর হয় না, কারণ যারা এসিমটোম্যাটিক তারা কিন্তু এই ইনফেকশনকে ছড়িয়ে দেবেন এবং সেটার জন্যে আমাদের ঘরে ঘরে যাকে বলে অসুস্থ মানুষের একটা ঢিপি তৈরি হবে। আর আমাদের একজন বন্ধু যিনি এই সুস্থতার পরিসংখ্যান নিয়ে কথা বলছেন, আজকে কেন ডক্টর নন্দী এবং আমরা সবাই বারবার যেটা বলছি যে আমাদের কেন একটা চূড়ান্ত সতর্কতায় আসতে হবে। আমাদের পৃথিবীতে যেখানেই করোনা হয়েছে সেখানে দেখবেন অ্যাবাউট 1%-এর কাছাকাছি মোর্টালিটি হয়েছে। 5% মানুষ সিরিয়াসলি অসুস্থ হয়েছেন। ভারতবর্ষের 5% মানুষ অসুস্থ হওয়া মানে প্রায় 6 কোটির ওপর মানুষ অসুস্থ হওয়া। ভারতবর্ষে টেনে টুনে হসপিটাল বেড আপনি পাবেন 10 লক্ষের ওপর বেড নেই। সুতরাং এই জিনিসটাকে, এই কারণে সুস্থ মানুষ হোক, আমরা চাই মানুষেরা সুস্থ হোক, কিন্তু তা বলে ঢিলেমির কোনো জায়গা এখানেই নেই। রাষ্ট্র তার ব্যবস্থা করবে, তারা কারফিউ বলুক, রেস্ট্রিকশন বলুক, কিছু বিধিনিষেধ বলুক, সেটা তাদের বিচার্য। কিন্তু আমরা যদি সামান্যতম ঢিলেমি এখানে দেখাই তাহলে মানে প্রচন্ড বিপর্যয় আমাদের সামনে অপেক্ষা। একেবারে আপনি বললেন কারফিউ হোক বা রেস্ট্রিকশন হোক, আমি একটু অন্য যারা ফেসবুকে মন্তব্য করেছেন তাদের মন্তব্যগুলো নিয়ে নিই। যেমন কাকলি ঘোষ লিখেছেন, লকডাউন করে লাভ হয়নি, বরং ভোগান্তি বেড়েছে। সন্দীপন কুণ্ডুর মন্তব্য,
100% কড়া লকডাউন হোক। অন্যদিকে আরও যারা মন্তব্য করেছেন, মৌমিতা তরণ তিনি বলেছেন কেন্দ্রকে দায়িত্ব নিতে হবে, রাজ্যের ঘাড়ে দায়িত্ব দিয়ে বসে থেকে নির্বাচনী প্রচার চালালে করোনা বাড়বে না কমবে। জয়দীপ বসু লিখেছেন ভারতে লকডাউন সম্ভব নয়, সিরিয়াসভাবে স্যানিটাইজেশন দরকার, প্রতিষেধক টিকা বা ওষুধ দরকার। আমি বিশ্বনাথ দা আপনার কাছে যাব। লকডাউন অনেকেই বলছেন, অনেক বেশি শতাংশের মানুষ কিন্তু লকডাউন হোক বলছেন। আমি জানি না তারা শুধুমাত্র এসি ঘরে বসে থাকেন কিনা বা তাদের নিশ্চিন্ত স্যালারি আছে কিনা, কিন্তু আনলক করে যখন আমি সবাইকে বেরোতে দিয়েছি, লকডাউন করে সেই মানুষকে আবার কি ঘরে ফেরানো সম্ভব? টুথপেস্টের মতো হয়ে যাবে না? খুব সুন্দর যে আলোচনা ডক্টর কুণাল সরকার, অমিতাভ নন্দী বা শৈবাল বাবুরা করছিলেন, সেই কনটেক্সটেই আমি তোমাকে বলতে চাই যে আমরা আনলক করেছি জীবিকার তাগিদে, জীবন রক্ষাকে কম্প্রোমাইজ করে কিন্তু জীবিকার তাগিদে আমাদের আনলক করতে হয়েছে। ফলে একটা বিরাট সংখ্যক মানুষকে আমি কাজের সাথে যুক্ত হতে দিয়েছি 1 তারিখের পর থেকে। ফলে সেই মানুষগুলোকে তুমি যদি আবার বলো যে আমরা আবার লকডাউনে যাব আজকের এই ভয়াবহ ছবি দেখে, আমার মনে হয় না যে তার পক্ষে জীবিকাকে ছেড়ে দিয়ে নতুন করে যাওয়া সম্ভব, আনলক আবার বাড়িতে বসা সম্ভব। তাহলে না খেয়েই তার মৃত্যু হবে। এটা একটা অংশ। আরেকটা অংশ হলো যে সমাজে একটা বড় অংশ নাগরিক গুণাবলীর অভাবে তারা কিন্তু ইনডিসিপ্লিন, বলা যায় যে শৃঙ্খলার অভাব, নাগরিক জীবনের যে শৃঙ্খলা থাকার কথা সেটার অভাব। ফলে লকডাউন পিরিয়ডেও তুমি দেখেছো তারা নিয়ম নীতি তোয়াক্কা না করেই কিন্তু নিজের মতন ঘুরে বেড়াতো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেনি। এই অংশটাকে তুমি যদি আবারও আনলকডে যাও, তুমি তাদেরকে ঘরে ঢোকাতে পারবে না, কারণ স্বভাবগতভাবেই তারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছেন না। আইদার তোমাকে পানিশমেন্টে যেতে হবে অথবা অন্য কোনো রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হবে। কিন্তু থার্ড যে একটা সেকশন, যে আমার মতন লোক যারা বা একটু যারা আর্থিকভাবে সম্পন্ন লোক, তারা হয়তো তাদেরকে পুনরায় লকডাউন করে তুমি ঘরে ঢুকিয়ে দিতে পারো, কারণ জীবিকা অনেকেরই হয়তো আমার মতন লোকের সরাসরি এখনো আঘাত আসেনি, স্যালারি এখনো কমেনি। কিন্তু ওভারঅল নতুন করে লকডাউন করে আমার মনে হয় না যে তুমি আর মানুষকে ঘরে ঢোকাতে পারবে, কারণ মানুষ জীবিকার তাগিদে বেরিয়ে গেছেন লকডাউন আনলক 1 এর সুযোগ নিয়ে, সেইখান থেকে কিন্তু তাকে ফিরিয়ে আনা। আমি শৈবাল বাবু আপনার কাছে যাব যে আসলে যেটা বলতে চাইলেন বিশ্বনাথ দা, সেটা হচ্ছে যে আবার যদি লকডাউন হয়, আবার যদি পেটে খিল দিয়ে বসে থাকতে হয় বহু সাধারণ মানুষকে, তাহলে কি বিদ্রোহ হয়ে যাবে? এবং যা রাজনীতিকরা কখনোই চাইবেন না। দেখুন, পেটের খিল দিতে পারবেন না, সেখানে খিদে বাড়বে। মাইগ্রেন্ট লেবাররা ফিরে এসছে, তাদের যদি বলেন এখন খালের কাজ করতে করতে মানরেগাতে, তাহলে 200 টাকা পাচ্ছে, হয়তো সে বম্বেতে কনস্ট্রাকশন ওয়ার্কে 800 টাকা পেত ডেলি। এক তো তার রুজি কমেছে, এবার যদি তারপর আপনি আবার লকডাউন করে দেন, যারা খেতে পারছে না তারা রিভোল্ট করতে বাধ্য। তারা কোথায় যাবে? রাষ্ট্র তাদের একটা লেভেল পর্যন্ত সাহায্য করতে পারছে, তারপরে দেখুন এসি ঘরে এই কথাগুলো বলা সহজ হবে, কিন্তু যারা মাঠে রয়েছে, যারা ঘাটে রয়েছে, তাদের পক্ষে এই পিরিয়ডে সাফার করতেই হবে যদি আপনি আবার লকডাউন করেন। কিন্তু তার মানে কি মৃত্যু মিছিল বার করা ঠিক হবে? নয়। কিন্তু তাহলে রেস্ট্রিকশন করতে হবে, কঠোর রেস্ট্রিকশন করতে হবে কন্টেনমেন্ট জোনগুলোতে। একেবারেই মানে ডাক্তার নন্দী যেটা বলতে চাইলেন শৈবাল বাবু, যে আমরা পেটে খাবার দিতে পারবো না, তাহলে আমাদেরকে এই করোনা যুদ্ধ মোকাবিলাও করতে হবে। আমি এই নিয়ে আসবো, একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি। বিরতির আগে দেখব সাধারণ মানুষ তারা লকডাউন নিয়ে কি বলছেন। না, আমার মনে হয় উচিত নয়, কারণ লাভ তো কিছু নেই। যেভাবে সব কিছু খোলা ছিল, ধাক্কাধাক্কি ছিল, আবার খুলে সেম জিনিসটাই রিপিট হবে, তো তাতে তো খালি আমাদের ব্যবসা এগুলোতেই ক্ষতি হচ্ছে, তাছাড়া তো কিছু হচ্ছে না। যদি স্ট্রিক্টভাবে করা যায় তাহলে বেটার, কিন্তু সেটা পসিবল নয়। তো মনে হয় এখন অন্য কিছু অল্টারনেট দেখা খুব ভালো। লকডাউন যদি হয় তাহলে ভালো করে লকডাউন হতে, সব কিছু বন্ধ করে দেওয়া উচিত, পুরো সিজ করে দেওয়া উচিত, বিল্ডিংস লক করে দেওয়া উচিত।
এমনি তাহলে এমনি এরকম বেকার লকডাউন করে কোনো লাভ নেই, যেখানে সবকিছুই খোলা, শুধু দোকানপাট বন্ধ, দোকান মানে মেন যারা স্ট্যান্ড অ্যালোন শপসগুলো সেগুলো শুধু বন্ধ করে তো লাভ নেই, মেন বাজারটাই বন্ধ করা উচিত, যেখানে সব লোকেরা মেনলি যাতায়াত বেশি। নতুন করে আবার লকডাউন হোক, লকডাউন হওয়াটাই বেশ হবে, কেননা লকডাউনটা না হলে আপনার হচ্ছে আরও এই রোগটা বেড়ে যাচ্ছে। যে পরিস্থিতি, দেশের পরিস্থিতি দুটোই একই আছে, লাফিয়ে লাফিয়ে তো বাড়ছে প্রায় 11,000, হ্যাঁ, করে 11,000, সাড়ে 11,000 করে বেড়েছে কালকে। লকডাউন ও বিধিনিষেধ কিছু আরোপ করে সবাই ভালো কিছু খুলে দেওয়া, কিছু বিধিনিষেধ চলা। এর আগে আপনাদের জানিয়েছি কলকাতায় এ রাজ্যে গত 24 ঘন্টায় 389 জন গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত এবং মোট করোনা আক্রান্ত 11,000 ছাড়ালো। রেকর্ড 518 জন একদিনে করোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। কলকাতায় একদিনে সব থেকে বেশি 158 জন করোনা আক্রান্ত। বাগবাজার সঞ্জীবন নার্সিংহোম বন্ধ করে দেওয়া হলো, এখানকার চিকিৎসাধীন 12 জন রোগী করোনা আক্রান্ত হয়েছেন। এইটা হিমশৈলের চূড়ামাত্র। ডাক্তার নন্দী যদি বলি তাহলে এই পরিস্থিতিতে আগামী সময়ে করোনা ঠেকাতে আমার পরিষ্কার সংক্ষেপে প্রশ্ন এবং উত্তর চাই, লকডাউন আবার জরুরি কি জরুরি নয়? না, আমি মনে করি যে কারণে আজকে নার্সিংহোমটা বন্ধ হয়েছে, এই কারণে আমরা বহুদিন ধরেই আলোচনা করে আসছি এবং সেই দিকে নজর দেওয়া হয়নি বলেই ঘটনাটা ঘটেছে। তার অর্থ এইখানে আমাদের যেখান থেকে সোর্স অফ দি ভাইরাস সেটাকে আইডেন্টিফাই করতেই হবে, অর্থাৎ অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার যারা আছেন, অ্যাসিমটোম্যাটিক কেসেস যারা আছেন, ওই যে বললে যে বাড়ি বাড়ি সার্ভে করা, আমরা স্মল পক্সের সময় দেখেছি, আমরা 1960s-এ ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রামে দেখেছি, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে স্বাস্থ্যকর্মীরা কাজ করতেন। এখানেও বাড়ি বাড়ি যেতে হবে, বাড়ি বাড়ি গিয়ে টেস্ট করতে হবে এবং সেখানে আমরা অ্যাকচুয়াল পরিমাণ কত মাত্রায় সংক্রমণটা আছে সমাজে তাদের চিহ্নিত করে তাদেরকে আলাদা করে দেওয়া সমাজ থেকে, এবং এর পাশাপাশি সামাজিক উদ্যোগ নিতে হবে। সমাজের মানুষকে স্বাস্থ্য শিক্ষা, তার আগে হচ্ছে জেনারেল শিক্ষা। আমরা কোয়ালিফিকেশনে আমি বিশ্বাস করি না, আমি শিক্ষাতে বিশ্বাসী। আমি চাই যে মানুষ শিক্ষিত হোক, শুধু দুটো ডিগ্রি নিয়ে কিছু লাভ নেই, সেখানে জেনারেল শিক্ষা থাকলে তবে সে স্বাস্থ্য শিক্ষা নিতে পারবে। তা নাহলে আমি কিছু বললে ইম্পোজ করে দিয়ে মানুষের কিছু হয় না। এবং তৃতীয়ত হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামো, যে ব্যবস্থাপনা আমাদের শহরে বা রাজ্যে, এটাকে স্ট্রিমলাইন করা একদম। এই মুহূর্তে এই অ্যাডভাইসগুলো অন্তত প্রশাসন যদি শোনে, আমি ডাক্তার সরকার এখানে আবার বলছি যে পরিকল্পনা বিভ্রান্তি। আজকে আমি দেখাচ্ছি এই মুহূর্তে করোনার নয়া উপসর্গ, যা বহুদিন আগে বলে দিয়েছে, ব্রিটেন বহুদিন আগে বলে দিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নতুন করে বলল যে হঠাৎ করে স্বাদ বা গন্ধ যদি না পায় তাহলে তার করোনা উপসর্গ বলে ধরে নিতে হবে। এখানেই বোধহয় পরিকল্পনা বা বিভ্রান্তির ছিল। দেখো অয়ন, এখন সেই সমালোচনায় গিয়ে লাভ নেই, কিন্তু স্যার যে কথাটা বললেন তার পুনরাবৃত্তি করে বলি যে তুমি প্রথমেই যে মৌলিক প্রশ্নটা তুলছো সেখানে আমাদের বলতে হবে যে আমরা এখন যে প্রবলেম্যাটিক ফেজের মধ্যে আছি, সেখানে আমাদের অনুরোধ চিকিৎসক হিসেবে হলো যে আমরা হয়তো সবাইকে, তোমার টুথপেস্টের এক্সাম্পলটা সাংঘাতিক ভালো, যে আমরা সবাইকে আবার সেই পেস্টের কন্টেনারের মধ্যে আমরা ভরতে পারবো না, কিন্তু আমাদের দ্য ডিফারেন্স বিটুইন এসেনশিয়াল অ্যান্ড নন এসেনশিয়ালটা বুঝতে হবে। এটা হুল্লোড় করার সময় না, এটা আমাদের যেখানে আমাদের না বেরোলে হয় সেখানে কনজেশনের সময় এটা নয়। গভর্নমেন্টকে দেখতে হবে যেন বাস ট্রাম ধরার জন্য আজকে শয়ে মানুষকে যাতে স্ট্রাগল করতে না হয়। আর আমাদের সামনের যা চ্যালেঞ্জ, এটা মানুষের ওপর হতাশা বা বিরক্তির ওপর বেশ করে হতে পারে না, তাদের সাহস এবং সচেতনতার উপর নির্ভর করেই আমাদের এগোতে। একেবারে আমি বিশ্বনাথ একদম শেষ প্রশ্ন, এবং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনেকেই, যে লকডাউন এবং আনলক তার মধ্যে অর্থনীতি কত শতাংশ আর রাজনীতি কত শতাংশ? দেখো, 70% যদি অর্থনীতি বিষয় হয় লকডাউন এবং আনলকডাউনের ক্ষেত্রে, তাহলে 30% ডেফিনেটলি রাজনীতির আছে।
70% অর্থনীতির কেন বললাম, যে দেখো শেষ পর্যন্ত আমরা যে ঝুঁকি নিয়েও, জীবনের ঝুঁকি নিয়েও যে জীবিকাগুলো খুলে দিতে হয়েছে, সেটা একদম পরিষ্কার করে যে আমাদের অর্থনৈতিক প্রয়োজনেই সমস্ত জিনিসগুলো খুলে দিতে হয়েছে। যদিও ডাক্তারবাবুদের পরামর্শ ছিল যদি লকডাউনটা আমরা কন্টিনিউ করতে পারতাম তাহলে হয়তো করোনার মোকাবিলা অনেক ভালো করতে পারতাম, বা এত যে বিপুল পরিমাণে রোগী সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেটা হয়তো এতটা বাড়তো না, বা একটা ভয়াবহ অবস্থা তৈরি হতো না। ফলে অর্থনৈতিক কারণেই আমাদের আনলক করতে হচ্ছে। কিন্তু একই সাথে লকডাউন যখন আমরা করলাম 24 তারিখে করলাম মার্চ মাসে, তার আগে 13 তারিখে কিন্তু হুট থেকে সতর্কবার্তা করা হয়েছিল এবং ইন্টারন্যাশনাল রেড অ্যালার্ট করা হয়েছিল, লকডাউনের কথাও বলা হয়েছিল। আমরা কিন্তু অনেকটা দিন পরে করেছি। কেন করেছি? তার কারণ হলো আমাদের আমলা, আমাদের মন্ত্রী, আমাদের রাজনৈতিক প্রভুত্ব, আমাদের অর্থনীতির শক্তিশালী মানুষ, তাদের পরিবার পরিজন থেকে শুরু করে তাদের লোকজন কিন্তু বিদেশে ছিল। এই বিদেশ থেকে তাদেরকে আনার জন্য কিন্তু একটা বিপুল সময় দিয়েছে। কিন্তু পলিটিক্যাল বাধ্যবাধকতায়, প্রশাসনিক বাধ্যবাধকতায় কিন্তু যে চাপ ছিল সরকারের উপর, তারা কিন্তু বাধ্য হয়েছে 13 তারিখের পরও একটা সময় দিয়ে এদেরকে আনার প্রশ্নে। কিন্তু একই ক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলো বা এই সরকাররা, তারা কিন্তু পরিযায়ী শ্রমিকদেরকে বাড়িতে পাঠানোর ব্যাপারে উদ্যোগ নেয়নি। একইভাবে জীবনের সাথে যুক্ত না হওয়া সত্ত্বেও, এসেনশিয়াল সার্ভিসের সাথে যুক্ত না হওয়া সত্ত্বেও আমরা কিন্তু মন্দির মসজিদ খুলে দিয়েছি। আমরা জানি না এর সাথে কোনো অর্থনৈতিক কোনো সম্পর্ক আছে কিনা। তাহলে কি শেষ পর্যন্ত, এবং তার মানে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে শিক্ষিত হতে হবে, যেটা অমিতাভ নন্দী, কুণাল সরকার বলছেন এবং শৈবাল বিশ্বাস যা বলছেন, তাতে লকডাউন হলে আর খেতে পাবেন না সাধারণ মানুষ। এখন দেখার ফের লকডাউন নাকি অন্য রকম ভাবে এই করোনাকে রুখতে পারে আমাদের রাষ্ট্র। অনেক ধন্যবাদ আপনাদের চারজনকেই আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। শেষ করছি, সঙ্গে থাকুন।